পাহাড় আমাদের কাছে সব সময় সব ঋতুতে সুন্দর। তাই কোন সময় পাহাড়ে যাব প্রশ্ন সেটা নয়, সময় পেলেই পাহাড়ে যাব এটাই একমাত্র উত্তর। বর্ষার জল পেয়ে পাহাড় যেন আরও সতেজ, আরও সবুজ। আর এই সবুজের সন্ধান করতেই এবারে রওনা দেওয়া সমতল থেকে পাহাড়ের পথে। তবে এবারে ট্রেন, প্লেন কিংবা গাড়িতে নয়, এবারে বাসে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ আমার প্রথম বাস জার্নি, উপলক্ষ সেই পাহাড়। যদিও গন্তব্য পাহাড়, তবু পাহাড়ের গল্প শুরু করছি আজকে সমতল থেকে, কারণ সমতল থেকে তো আমরা পাহাড়ে যাই। আর এই মুহূর্তে আমি রয়েছি নিকো পার্ক চত্বরে। আচ্ছা, নিকো পার্কে কী করছি? ব্যাপারটা হচ্ছে যে আজকে সকালবেলায় 4টের সময় ঘুম থেকে উঠে ট্রেন ধরেছিলাম, কলকাতা এসেছিলাম। সেদিন সকালে কলকাতা এসেছিলাম ইয়েলো ফিভার ভ্যাকসিন নিতে। এবারে ইয়েলো ফিভার ভ্যাকসিন কোন কাজে লাগে সেই নিয়ে না হয় আলোচনা করব অন্য একদিন। আজ শোনাবো বাস জার্নির গল্প, কলকাতা থেকে শিলিগুড়ির পথে। শিয়ালদা স্টেশন থেকে যা বেরোবে মানুষ, বাইরে যাবে, এইখান থেকে বেরোতেই 15 মিনিট লেগে যায়, 5টা 5 হয়ে গেল। মানে এরকম হতে পারে এই জ্যাম ছাড়তে ছাড়তে 1 ঘন্টা লেগে যেতে পারে। মানে এখনও যতক্ষণ না ওখানে গিয়ে পৌঁছাবো ততক্ষণ বলতে পারবো না যে না আমি বাস পেয়ে যাবো। ক্যাব যখন আমাকে নামালো স্প্ল্যানেডে তখন 5:30, আধ ঘন্টা সময় হাতে আছে। আর এখান থেকে আমরা খাবো কি, দুপুরে এসে খাওয়া হয়নি তো, এখানে আমিনিয়া কাছেই আছে। তো আমি আবার ছুট লাগালাম, ছুট লাগিয়ে আমিনিয়া থেকে 2টো বিরিয়ানি নিলাম, দিয়ে এখন বাসের জন্য ওয়েট করছি। 6টা 1 আসবে, 1 মিনিট ডিলে আছে, চলে এসছে। আসলে এই বাসটা না ওই ছেড়ে আসে, সাঁতরাগাছি থেকে আসে। সাঁতরাগাছিতে টাইম হচ্ছে 5:30, আর স্প্ল্যানেডে এখানে টাইম হচ্ছে 6টা। আর কলকাতায় যত বৃষ্টি না তত গরম, গরমে পুরো আমার হালাত খারাপ হয়ে গেলো, ঘেমে যাচ্ছে তাই লেভেলের গরম। এত ঘাম হয় না, যত ঘাম মুছি তত যেন ঘাম বেরোচ্ছে, অথচ সারাদিন মেঘলা, বৃষ্টি হচ্ছে। আমাদের বাস সামনে দাঁড়িয়ে আছে, এত চিৎকার, এত ভিড়, এত ট্রাফিক। আর এটা হচ্ছে এসপ্ল্যানেড মেট্রোর গেট নাম্বার 8। এখানে কিন্তু গেটের গায়ে লেখা আছে, হ্যাঁ, ওই দিকটা 7 আর এই দিকটা হচ্ছে 8। আর এই সামনে পিয়ারলেস হোটেল। ট্রেনে ট্রাভেল করেছি, নিজের গাড়িতেও ট্রাভেল করেছি, বাইকেও ট্রাভেল করেছি, শুধু বাসেরটা বাকি ছিল। তো চলো আজকে বাসে ট্রাভেল করেই নি। দর্শকদের অনুরোধ বলে কথা, সেটা তো ফেলতে পারি না। চলো উঠে পড়ি বাসে। এই রয়েছে আমাদের ড্রাইভার সাহেব, যে ড্রাইভার সাহেব আমাদের নিয়ে যাবে। এই হচ্ছে বাসের ভেতরে। ফাইনালি উঠে পড়লাম বাসে। ফার্স্ট ইমপ্রেশন মনে হচ্ছে আমি যেন প্রথম দিনের ইনাগুরেশনে উঠে পড়েছি রানাঘাট শিয়ালদা এসি লোকালে। দেখুন এরকম কিছু ভিড় বাসে। কিন্তু বাসে ওঠার পর যে সংবাদটা শুনলাম, যেটা শুনে মাথায় আমার বাজ পড়লো, সেটা হচ্ছে বাসে টয়লেট নেই। 2-1টা ভিডিও দেখেছিলাম যে কোন বাসে নাকি টয়লেট আছে, জানলাম এটাতে হয়তো টয়লেট আছে, কিন্তু তারপরে দেখছি এখন টয়লেট নেই। আমার মতো অনেকেই আছে যাদের এই বাসে ফার্স্ট টাইম। সব থেকে ভালো যারা দুজনে আসবেন না, 2 বন্ধু বা কাপেল, তাদের জন্য দেখুন বসার এইটা পুরো একটা মানে পুরো বিছানার মতো, মানে বসে গল্প করা। বা হয়তো 4 জন যাচ্ছেন বন্ধুরা মিলে, ওপরে 2 জন বসলে নিচে 2 জন, ঘুমানোর আগে পর্যন্ত নিচে বসে 4 জনে একটু চপ মুড়ি খাওয়া, একটু ওই লুডো খেলা, গল্প করা, তাস খেলা। এখানে অ্যাকচুয়ালি আমাদের 2টো সিট রয়েছে, একটা রয়েছে আপার মানে ওপর দিকে, একটা রয়েছে হচ্ছে লোয়ারে। মানে আমি আর শেখর ট্রাভেল করছি, তো আমরা দুজনে আর কি 2টো সিঙ্গেল সিট নিয়েছি। এই দিকটা সিঙ্গেল সিট আপার লোয়ার, ওইদিকে হচ্ছে ডবল সিট আপার লোয়ার। আর এখানে এরকম সিঁড়িও রয়েছে, বেশ সুন্দর। তবে আমি সাজেস্ট করবো যারা একটু বয়স্ক মানুষ, মানে একটু পায়ের সমস্যা আছে বা উপরে উঠতে সমস্যা হয়, তারা না লোয়ার সিটই নিন। কারণ আমার প্রথম একটা চিন্তা মনে এসেছিলো যে লোয়ার সিট নিলে হয়তো বাইরের দৃশ্য দেখা যায় না, কিন্তু লোয়ারে বসেও কিন্তু ধর্মতলার এই ফুটপাতের দোকানের টি শার্টগুলো বেশ ভালোই দেখা যাচ্ছে। সবাই এখন আমারই মতো আর কি পা ছড়িয়ে বসে পড়েছে, যেন আমরা চাকরির পরীক্ষার ফর্ম ফিল আপ করতে এসেছি, কোনো বাড়ির বারান্দায় বসেছি আর কি, বা কোনো দোকানের দাওয়াতে বসেছি, এইভাবেই আর কি আমরা বসে পড়েছি। এখানে যে কন্ডাক্টর সাহেব রয়েছেন তার কাছে ট্যাবও রয়েছে, ট্যাবে কিন্তু তিনি অ্যাটেন্ডেন্স নেন, যেমন ইন্ডিয়ান রেলওয়েতে নেওয়া হয়। বাসে ওঠার পর দেখলাম প্রত্যেকটা সিটে একটা করে এরকম জিনিস রাখা। কি ভাই এটা দেখো না, আনবক্স করো না। আর এই রয়েছে বালিশ। আর আমি একটা সাজেশন দেবো আপনাদেরকে, যে আপনারা যারা এই বাসে ট্রাভেল করছেন না, সাথে একটা না ওই বিছানার চাদর নিয়ে আসুন। দেখাও কি দিয়েছে বাসে আমাদের। প্রভুজি 50-50 বিস্কুট, সেই সঙ্গে হচ্ছে প্রভুজির একটা ক্রেজি স্টিক। আর কি দিয়েছে? জলের বোতল দিয়েছে। বাট আমি বলবো জলের বোতল কিন্তু আপনারা এই চত্বর থেকে কিনে নিতে পারেন, কারণ এখানে দোকান প্রচুর রয়েছে, সব কিনে নিতে পারেন। বাহ, বর্ষাকালে লিচু, মানে ব্যাগটাই এত বড় আর এই কটা জিনিস। আমরা এই স্প্ল্যানেড চত্বর থেকে দেখুন জলের বোতল নিয়েছি। আর এই দিয়েছে কম্বল, যেখানে লেখা আছে বাসের ব্র্যান্ডিং রায়পুর ক্রুজার। এখানে এসির একটা ভেন্ট রয়েছে, ভালো রকম হাওয়া আসছে, ভালো রকম। আর ওই দিকেও একটা এসির ভেন্ট রয়েছে।
ভেতরের কুলিং অসাধারণ। টাইম হচ্ছে এখন 6:11। জলের বোতল রাখার জন্য বোতল হোল্ডার রয়েছে। এখানে জলের বোতলকে গুজে দিন। এই বাসের টিকিটটা আমি কেটেছিলাম হচ্ছে 1500 টাকা পার পার্সন। আমার দুজনে লেগেছিলো 3000 টাকা, সেই সঙ্গে হচ্ছে ওই জিএসটি ফিএসটি সব নিয়ে 3200 টাকার মতো পড়েছিল। আজকে দেখলাম বিকালবেলায় এই বাসের ভাড়া হচ্ছে 1140 টাকা। আবার আমি এমনও দেখেছি কখনো কখনো এই বাসের ভাড়া হয়ে যায় 2500 টাকা থেকে 3000 টাকা। মানে বাসের ভাড়া কিন্তু আপ ডাউন করে। ট্রেনের ভাড়া কিন্তু ফিক্সড, পিক সিজনে বলুন অফ সিজনে বলুন, ট্রেনের ভাড়া কিন্তু কখনো ভাড়া কমা করে না, কিন্তু বাসের ভাড়া কমা করে। কিভাবে বাসের টিকিট আপনারা বুক করবেন বা কীভাবে দেখবেন কত কি বাসের ফেয়ার রয়েছে বা বাসের ফেয়ারের সঙ্গে আপনারা ট্রেনের ফেয়ার কম্পেয়ার করবেন, চলুন সেটাও দেখিয়ে দিচ্ছি। দাও ফোন। বিরিয়ানি তো অবশ্যই দেবো মন, তবে আগে দাও ফোন। আজকে যখন আমাদের গল্পটা বাস দিয়ে শুরু, তাহলে বাসের টিকিট দেখি। এই বাসটা আগামীকাল রায়পুর ক্রুজার, যে বাসে আমি যাচ্ছি 6টার সময়। এই দেখুন ভাড়া হয় 1410 টাকা। আপনি ভাড়ার সঙ্গে সঙ্গে সাইডে বাসের রিভিউ দেখতে পাবেন। রায়পুর ক্রুজার আছে, ইজি রাইড আছে, লোকনাথ আছে, শ্যামলী আছে, গ্রিন লাইন আছে। মোটামুটি যে সমস্ত পপুলার বাসগুলো রয়েছে না, সব বাসের টিকিট কিন্তু আপনারা উইগো অ্যাপ থেকে ইজিলি বুক করতে পারবেন। এবার আসি ট্রেনের কোথায়। বাসের সঙ্গে সঙ্গে যদি ট্রেনের টিকিট আছে কিনা সেটাও কিন্তু ইজিলি কম্পেয়ার করতে পারবেন। যেমন হচ্ছে কলকাতা থেকে আমরা কোথায় যাব, ধরুন এনজিপি, দেখুন বন্দে ভারত টিকিট অ্যাভেলেবেল আছে। কাঞ্চনজঙ্ঘা, তৎকাল, কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট ট্রেনের টিকিট অ্যাভেলেবেল আছে। এই সময়টা যেহেতু অক্সিজেন, সেহেতু ট্রেনের টিকিট অ্যাভেলেবেল রয়েছে। মানে বাস আর ট্রেনের টিকিট কিন্তু আপনারা উইগো অ্যাপ থেকে ইজিলি দেখে বুক সঙ্গে সঙ্গে করতে পারবেন। ফ্লাইটের ভাড়া দেখি তাহলে কোথায়, কলকাতা থেকে একটু বাগডোগরা দেখে নিই, 4264, 3300। এখন কিন্তু ফ্লাইট ভাড়াটাও তুলনামূলক কম। বাস, ট্রেন আর ফ্লাইটের মধ্যে কিন্তু ভাড়ার ডিফারেন্স খুব বেশি নয়। এরপরে রয়েছে হোটেল। কোথায় যাচ্ছি আমরা, শিলিগুড়ি। দেখে নিচ্ছি শিলিগুড়ির হোটেল। শিলিগুড়িতে কোন কোন হোটেল রয়েছে, কীরকম কী ভাড়া, কীরকম কী তার রিভিউ। শুধু হোটেল বুক করাই নয়, সেই সঙ্গে বিভিন্ন হোটেল বুকিং যে অ্যাপ রয়েছে, যেমন হচ্ছে আগোডা, উইগো, ইজ মাই ট্রিপ, trip.com, এক্সপিডিয়া। এখানে কিন্তু হোটেল আপনারা ভাড়া কত কী রয়েছে কম্পেয়ার করে হোটেল বুক করতে পারবেন, সেটা ডোমেস্টিক হোক বা ইন্টারন্যাশনাল। এছাড়াও যদি আপনারা ই ভিসা করতে চান, সেটাও কিন্তু আপনারা উইগো অ্যাপ থেকে ইজিলি করতে পারবেন। উইগো এক কথায় অল ইন ওয়ান সলিউশন, যেটা iOS এবং অ্যান্ড্রয়েড দুটো প্ল্যাটফর্মেই অ্যাভেলেবেল রয়েছে। আর এটা হচ্ছে ভলভো 9600 মাল্টি অ্যাক্সেল এসি সিপাল বাস, যার সিট হচ্ছে 2+1 সিস্টেমে। আর বাসের নাম্বার হচ্ছে WB19M6266। স্প্ল্যানেড ছাড়ার পর দেখুন এই বাসের পরবর্তী স্টপেজ হচ্ছে রবীন্দ্র সদন, বাগুইহাটি, এয়ারপোর্টে টাইম হচ্ছে রাত্রি 8টা। মানে স্প্ল্যানেড থেকে এয়ারপোর্ট যেতে রাত্রি 8টা বেজে যাবে। বিরাটি মোড়, মধ্যমগ্রাম, বারাসাত, কলোনি মোড়, তারপরে হচ্ছে কৃষ্ণনগর, মালদা বাইপাস, ইসলামপুর বাইপাস, বাগডোগরা, শিব মন্দির, তারপরে একদম হচ্ছে শিলিগুড়ি তেনজিং নরকে বাস স্ট্যান্ড। ওখানে পৌঁছাতে হচ্ছে সকাল 7:30। তার মানে 6টায় ছেড়ে 7:30, মানে প্রায় 13.5 ঘন্টা। এমন নয় যে আপনাদেরকে এখানেই এসে উঠতে হবে, আপনারা কিন্তু চাইলে বিরাটি মোড়, চাইলে বাগুইহাটি, কিংবা কিন্তু আপনারা এয়ারপোর্ট থেকেও আপনারা বাসে উঠতে পারেন। দেখুন এটা কোনো বাসের প্রমোশন নয়, বাস নিয়ে হাজারো প্রচুর ভিডিও রয়েছে, আপনারা আমার থেকেও বেশি মনে হয় বাসে ট্রাভেল করে নিয়েছেন। আমার যেহেতু আজকে ফার্স্ট টাইম এই বাসে জার্নি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ, মানে কলকাতা থেকে শিলিগুড়ি, তাই আমি একটু বেশি আর কি এক্সাইটমেন্টে বকবক করছি, বেশ ভালো লাগছে। ট্রেন জার্নিতে একরকম মজা, বাস জার্নিতে একরকম মজা। বিশেষ করে যারা কাপেল যাবেন না, তারা তো রাত্রেবেলায় তাদেরকে তো আলাদা করে শুতে হবে। মানে এসি 2 টায়ার বা এসি ফার্স্টে তাও দুজনে পাশাপাশি করে শোয়া যায়, যে একসাথে ঘুমালাম ঠিক আছে, একটু একটা রাত্রিও আমরা এক অপরকে কাছছাড়া করি না, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই আলাদাই শুতে হয়। বাট এই জায়গায় কিন্তু দেখুন এই যে বড় স্পেসটা রয়েছে না, এখানে কিন্তু যারা কাপেল তারা পর্দা লাগিয়ে দিতে পারেন, পর্দা লাগিয়ে কিন্তু বিন্দাস আর কি ভালো মুহূর্ত কাটাতে পারবেন। আর সেই সাথে মাঝেও একটা পর্দা রয়েছে। এবার এমন হতে পারে যে আমি হয়তো সিঙ্গেল সিট পেলাম না, আমাকে ডাবল সিটে ট্রাভেল করতে হবে। এবার আমার সাথে আরেকজন সহযাত্রী রয়েছে, তো সেক্ষেত্রে দুজনের মধ্যে যাতে আর কি সামাজিক দূরত্বটা বজায় থাকে, তার জন্য কিন্তু মাঝখানে এরকম পর্দা রয়েছে। পর্দা ওইদিকেও রয়েছে, পর্দা এইদিকেও রয়েছে। ধরুন আপনি মনে করলেন কিছু খাওয়া দাওয়া করবেন, পর্দা টেনে দিলেন, লাইটটা দিয়ে দিন, যথেষ্ট লাইট, ইনাফ লাইট। এই যে আমরা পৌঁছে গেলাম মনে হচ্ছে মৌলালি, সেই সঙ্গে আমিনিয়া বিরিয়ানি। এইটা ভাই দরকার। আপনারা না এখানে খাওয়া দাওয়া যখন করবেন, এখানে খাওয়া দাওয়া করুন, ওখানে খাওয়া দাওয়া করুন, আপনারা না সঙ্গে পেপার নিয়ে আসবেন, তাহলে এই জায়গাটা আর কি নোংরা টোংরা হবে না, বিছনা এঁটো ফেটো পড়বে না। মানে আপনার পরেও বা আমার পরেও তো অন্য কেউ এখানে ঘুমোবে, চাইলে কিনা পাওয়া যায়। এই প্লাস্টিক জোগাড় হয়ে গেছে। আমার মনে হয় এই প্লাস্টিকগুলো বাসে থাকে বমি টমি যদি কেউ করে তার জন্য, সেটাকে আটকানোর জন্য। আর সেই সাথে ওয়েস্ট কিছু থাকলে সেগুলো হয়তো ফেলার জন্য, কারণ ওরা হয়তো বলবে বাসের মধ্যে নোংরা করবেন না। তো আমরা এখানে সুন্দর করে আর কি প্লাস্টিক বিছিয়ে নিয়েছি। আর সেই সাথে খুলে নিয়েছি হচ্ছে কোথাকার আমিনিয়ার বিরিয়ানি।
বিরিয়ানির নিচে আবার তেল রয়েছে, তেল তেলা বিরিয়ানি। উপরের চালটা না শুকনো, উপরের চালটা বেশ ঝরঝরে খেতে ভালো লাগছে। যত গভীরে যাবো তত তেল বেশি বাড়বে। বিরিয়ানির যা কোয়ান্টিটি দিয়েছে আর দুজন হয়ে যাবে, দুজন যথেষ্ট। খাওয়া দাওয়া নিয়ে উঠুন, সন্ধ্যেবেলার বাস ধরুন, ভালো লাগবে, জার্নি আশা করছি এনজয় হবে। আমাদের বাস এখন যাচ্ছে রাজা বাজার দিয়ে, আর এই যে আমাদের রাজা বাবু খাচ্ছে। ব্যায়াম যাও তুমি আর? হ্যাঁ, জিম শেষ, জিম বন্ধ। ছেলেটা এবার আফ্রিকায় গিয়ে মোটিভেশন পাবে। খাওয়া দাওয়া করে হাত কোথায় ধোবেন আপনি? হাত ধোয়ার তো এখানে জায়গা নেই। তো এরকম ওয়েট টিস্যু কিন্তু রাখতে পারেন, ওয়েট টিস্যু ইউজ করতে পারেন হাত ফাত আর কি মুছে নেওয়ার জন্য। ফোন চার্জে বসিয়ে দিয়েছি, ফোন চার্জ হচ্ছে। সেই সময় কিন্তু ফোন হোল্ডার রয়েছে। আমাদের সঙ্গে যারা রয়েছে না, তারা সব ফটোগ্রাফির কাজ করে, মানে প্রফেশনাল ক্যামেরাম্যান সব। ওদের ক্যামেরা সব গেজেট ফেজেট গিয়ার ফিয়ার সব কিছু রয়েছে। ওদের কাছে লাইট রয়েছে। এবার লাইটটা দেখো একবার, ডিজিটাল লাইটটা কীরকম। এইগুলো আমাকেও একটা কিনতে হবে। হ্যাঁ, দিয়ে এটা লাইট এরকম লাইট হয় কোনটা? বাহ, কি দারুণ জিনিস। এইরকম একটা জিনিস রাখতে হবে লো লাইট ফটোগ্রাফির জন্য বা লো লাইট ভিডিওগ্রাফির জন্য, খুব ভালো। মানে এরকম যখন ভিডিও শ্যুট করছি তখন এরকম লাইট ধরলে কী হবে, মানে আরও সুন্দর, মানে আরও ভালো ছবি আসবে। আমি আপার সিট নিয়েছিলাম, সেখানে ছিল লোয়ার সিট। আমি ওপরে উঠে গেলাম। ওপরে উঠে আসার পর অভিজ্ঞতা বলি, হ্যাঁ, আমি তো খুব বেশি লম্বা টম্বা নই, তো আমার কিন্তু মাথা মোটামুটি ঠেকে যাচ্ছে। নিচে হলে কিন্তু মানে এই সিলিং থেকে বেডের অনেকটা গ্যাপ রয়েছে, মাথা ঠেকবে না। বাট উপরে আসলে কিন্তু দেখুন গ্যাপ এক আঙুলও নেই, মাথা ঠেকে যাচ্ছে। লম্বা লোকেদের ওপরে সমস্যা। দ্বিতীয়ত হচ্ছে যে ভিউজ, নিচে যেমন একটা পুরো আমি গ্লাসের ভিউজ পাচ্ছিলাম না বাইরেটা, এখানে কোথাও না ভিউজটা না বাধা পেয়ে যাচ্ছে। এক তো এখানে লাইট জ্বলছে, তার জন্য রিফ্লেকশন, তারপরে এখানে বাইরে মানে ভিউজ কী বলুন তো অতটাও সুন্দর না। নিচ থেকে ভিউটা বেশি ভালো লাগছিল। কেমন যেন মনে হচ্ছে না, উপরের বেডটা একটু সরু সরু লাগছে, এই এসি সিটারের আপার বার্থের মতো। কিন্তু দেখুন, যদি আমরা ডবল সিট নিই না, মানে আমরা ধরুন দুজনে ট্রাভেল করছি, ডবল যে সিট রয়েছে সেটা কতটা চওড়া দেখুন। এখানে দুটো মানে মানুষ সঙ্গে একটা বাচ্চাও শুয়ে চলে যাবে। বাট মোটা সোটা লোকেদের জন্য ওপরের সিট কিন্তু খুব একটা আর কি, মানে কি বলবো, মানে আরামদায়ক নয়। তবে কাজকর্ম করার জন্য না বসে বসে জায়গাটা খুব ভালো। দেখুন, কোলের মধ্যে ল্যাপটপ বসিয়ে ভালো কিন্তু কাজ করা যাবে। আর এই টিভিটাকে না অফ করা, যেখানে একটা সুইচ আছে, এটা প্রেস করলে টিভি অফ। কেন কলকাতা থেকে শিলিগুড়ি যেতে এত সময় লাগে তার একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাস প্ল্যানের থেকে ছেড়েছিল কটার সময়? 6:13-তে স্টার্ট হয়ে গেছিল। এখন টাইম কটা? 8:15। 2 ঘন্টা। 2 ঘন্টায় কতটুকু এলাম জানেন? এই দেখুন কৈখালি। এই জায়গাটা আমার খুব চেনা, কারণ এখানে অনুপম থাকে। এয়ারপোর্ট এখান থেকে হয়তো খুব বেশি হলে আর 1 কিলোমিটার, 1 কিলোমিটারও কম। তো এতক্ষণ এসে পৌঁছালাম হচ্ছে কৈখালি। একে তো রাস্তা জ্যাম, তার উপরে আবার একটার পর একটা স্টপ। এই জন্যই কলকাতা থেকে শিলিগুড়ি প্রায় 13.5 ঘন্টার জার্নি। এয়ারপোর্ট পেরিয়ে এসে আমাদের বাস একবারের জন্য দাঁড়ালো। নেমে দেখি রাস্তার ধারেই সারতে হবে প্রাকৃতিক কাজকর্ম। যেমন খুশি মতো ওইখানে দিল মূর্তি ব্রেক। ছেলেরা তো কাজ চালালাম, মেয়েদের সমস্যা, এটা হচ্ছে ব্যাপার। রাত 11:15 বাস এসে দাঁড়ালো রানাঘাটে। বাসে মালপত্র উঠবে, সেই উপলক্ষে মিলল 1 কাপ চা পানের সুযোগ। আমাদের বাস প্রায় মিনিট 10 আগে এসে পৌঁছেছে কৃষ্ণনগর। শুধু আমাদের বাস এসে পৌঁছলে ভুল, এখানে গ্রিন লাইন আছে, ওখানে শ্যামলী আছে, সব পরপর বাসগুলো রয়েছে। আর আমাদের বাসটা একদম ওইদিকে রয়েছে। এখানে সবাই আর কি খাওয়া দাওয়া করছে। আমি কি নিয়েছি? আমি এখান থেকে একটা মিষ্টি নিয়েছিলাম, মিষ্টিটা খাওয়া প্রায় শেষ। আর সেই সঙ্গে দুটো বেকারির বিস্কুট নিয়েছি। অফিস টাইমে শিয়ালদা স্টেশনে বা হাওড়া স্টেশনে যেমন গম গম করে ভিড়ে, এই রাত 12টার সময় এই কৃষ্ণনগরের শঙ্কর মিষ্টান্ন ভাণ্ডার, মানে শঙ্কর হোটেল, এরকমই ভিড়, চিৎকার চেঁচামেচি ভিড়, বাবারে বাবা। তবে কলকাতার জ্যামটুকু বাদ দিলে কৃষ্ণনগর পর্যন্ত যায়নি কমফোর্টেবল। রাত 11:50 আমাদের বাস খাওয়া দাওয়ার পর্ব শেষ করে এবার কৃষ্ণনগর থেকে রওনা দেবে। আমি জিজ্ঞেস করলাম পরবর্তী স্টপ, বললো একদম ডালখোলাকে দাঁড়াবে। আল্লাহ মাঝে যদি কোনো ইমার্জেন্সি হয়, হিসু ফিসু পায়, বললো হ্যাঁ নিশ্চয়ই দাঁড়াবে। এইটা একটা ভালো জিনিস, কিন্তু লাইট অফ হয়ে গেলে শান্তিতে ঘুমোতে পারবেন। আর যদি আপনার লাইটের নেহাতি প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এই লাইট জ্বালিয়ে নিতে পারবেন, এবং পর্দা টেনে দিলে বাকিদের অসুবিধা হবে না। তো আমি শুয়ে শুয়ে না ভাবছিলাম উপরের দিকে তাকিয়ে যে এই সুইচটা কিসের, এই প্যানেলটার কাজ কি। তারপরে আবিষ্কার করলাম যে এই প্যানেলটার কাজ হচ্ছে টিভি অপারেট করা। ঠিক আছে, এই যে টিভিটা চলছে, এটা দিয়ে অপারেট করতে হয়।
মুভিস রয়েছে, কার্টুনস রয়েছে, ভিডিওস রয়েছে, আর এটাকে অপারেট করার জন্য একটা জয়স্টিকও রয়েছে। এখানে কিন্তু ইউটিউবও আছে। হ্যাঁ, সাইন উইথ ইউর গুগল অ্যাকাউন্ট, ইউটিউব খুলবেন, লিঙ্ক উইথ টিভি কোড, জাস্ট ক্লিক করুন। এখানে এই যে কোডটা রয়েছে, এখানে এই কোডটা এখানে দিতে হবে। ভেরি সিম্পল, ইউটিউব চ্যানেল এখানে অ্যাক্টিভেট হয়ে গেল। এবার ধরুন আমি আমার ভিডিও দেখব, ঠিক আছে? এবার লাইটটা হালকা করে অফ করে দিতে হবে। আর এই যে হেডফোন রয়েছে, বাহ, বাসে যেতে যেতে নিজের ব্লগ দেখছি। আমার ব্যাকগ্রাউন্ড ভয়েস ওভারটা বেশ সুন্দর। চলার পথে মাঝে মাঝে চেক করছিলাম বাসের স্পিড। 80 কিলোমিটার প্রতি ঘন্টা এটাই ছিল আমাদের বাসের ম্যাক্সিমাম স্পিড। মাঝরাতে সিঙ্গেল সিট ছেড়ে চলে গেলাম ডাবল সিটে। ফাঁকাই ছিল, তাই কন্ডাক্টর বিশেষ আপত্তি করেনি। কেউ যদি মনে করে আমি দুটো সিট নিয়ে ট্রাভেল করব, বা হাজব্যান্ড ওয়াইফ ট্রাভেল করব, বা মাঝে ছোটো বাচ্চাও থাকবে না, সেও, মানে ছোটো বাচ্চার কথা বলছি, সেও কিন্তু আরামসে যেতে পারবে এখানে। মানে অনেকটাই ভালো, বড়, আর এই জায়গাটায় ঘুমিয়ে শান্তি। পরের দিন সকালে যখন ঘুম ভাঙল, বাস তখন ফারাক্কা ব্যারেজ পার করেছে, আর ঘড়ি বলছে সময় সকাল 6:45। 5 ঘন্টা লেট, কারণ আমরা ফারাক্কা জ্যাম আটকেছিলাম। আমি তো ঘুমিয়ে গেছি, জানিও না, বুঝতেও পারছি না। তারপরে টয়লেট ব্রেক লেগেছিল, তখন যে শুনলাম যে 5 ঘন্টার কাছাকাছি আমাদের বাস লেট চলছে। কিছু করার নেই, রাস্তার জ্যামের কথা কিছু বলা যায় না, না কোথায় কখন জ্যাম হয়ে যাবে। কথায় কথায় জানতে পারলাম এই বাসের চালক আমার ভিডিও দেখেন, তাই তার সঙ্গেই গল্প করছিলাম চলার পথে। ভলভো বাস নিয়ে মনের মধ্যে অনেকদিন ধরেই অনেক প্রশ্ন জমেছিল। যেমন ধরুন, ভলভো বাস 1 লিটার তেলে কত কিলোমিটার চলে? আচ্ছা, কখনো আপনারা বাসে মাইলেজ কখনো ক্যালকুলেট করেছেন যে কত 1 লিটার, মানে 1 লিটার তেলে কতটা চলে বাস? 2 থেকে 0.2 হবে, 3 হবে, এর বেশি। 2 এর বেশি যাবে না। আর এই গাড়ি অপারেট করার জন্য আপনাদেরকে আলাদা করে ট্রেনিং নিতে হয় না? কোনো একটা স্পেশাল ট্রেনিং হয় বোধ হয় ড্রাইভারদের। কতদিনের ট্রেনিং হয় ওটা? 7 দিন। টোটাল বাসটা এসি, মানে এখানে পাইলট যে গাড়ি চালাচ্ছে তার কেবিনটাও কিন্তু এখানে এসি। হাতেও ব্রেক আছে, পায়েও ব্রেক আছে। হাতের ব্রেকটার নাম হচ্ছে রিটেটার। হাতের ব্রেকের নাম রিটেটার। হ্যাঁ। বাস যে চলছে, কখনো ব্রেক ধরছে, কখনো এরকম কাটাচ্ছে, এই ফিলিংসগুলো না এই জায়গাতেই বোঝা যাবে। মানে এই ফিলটা দু জায়গায় করতে পারবেন, যখন আপনি সামনে বসে আছেন বা দাঁড়িয়ে আছেন, অথবা যখন আপনি বাসের ভেতরে দাঁড়িয়ে আছেন। ভলভো বাসের সবথেকে ভালো জিনিস এর কন্ট্রোল আর সেফটি ফিচার্স। চালকের স্টিয়ারিংয়ের পাশেই স্পিড বাড়ানো কমানো কিংবা ব্রেক সিস্টেম, এই সব কিছুই রয়েছে। পায়েও সব যা ফিচার্স আছে, এর হাতেও তাই ফিচার্স আছে, সেম ফিচার্স আছে। এখানে সব ভলভো বাসের স্পিড বেঁধে দেওয়া আছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, তার উপরে কিন্তু বাস চলবে না। ভলভো বাসের ট্রান্সমিশন টোটালি অটোমেটিক। অটোমেটিক, ম্যানুয়াল। তার তলায় আছে নিউট্রাল, হ্যাঁ। তার তলায় আছে রিভার্স, আচ্ছা, আর হচ্ছে রিভার্স। তার তলায় আবার আছে ডবল নিউট্রাল। আমাদের এদের যে সিটার বাস রয়েছে, সিটার ভলভোটা, সেটা কিন্তু আবার প্যান্ট্রি সিস্টেমও আছে, টয়লেটও আছে, আবার প্যান্ট্রি সিস্টেমও আছে। খাবার দাবার পাওয়া যায় ওটার মধ্যে। এই ঘুম থেকে উঠলাম, চা কফি সব কিছুই আছে। ওটা বেটার, বাট ওটা কিন্তু স্লিপার নয়। একবার ওই বাসেও ট্রাভেল করে নেবো যদি কখনো সম্ভব হয়। আপাতত স্লিপারে করলাম, তবে জার্নি অনেক কমফোর্টেবল। না না, ওই যে মিররটা বাইরে, হ্যাঁ ওইটাই মেন দেখতে হয় না আপনাদেরকে যখন ওই পাশে গাড়ি থাকে। হ্যাঁ হ্যাঁ, লুকিং গ্লাস যে কন্ট্রোল ব্যাপারটা, সেটাও কিন্তু পাইলট এখানে বসেই করতে পারবেন। ঠিক আছে, বসে। সব সুইচে আছে, এখানে আছে, এখানে আছে। আমি যখন রিটেটার ইউজ করবো বাস দিয়ে হবে। 12টা গিয়ার বাসে, হ্যাঁ, এই তো 12টা গিয়ার, 12 নম্বরে চলছে এখন। এখন 12 নম্বর চলছে। 12টা গিয়ার ভলভো বাসের, 12টা গিয়ার এখন 12 নম্বরে চলছে। বাস এই লেভেলে চলছে রাস্তা দিয়ে। এটাকে কখনো এরকম করে হাইটে উঠানো যায়, আবার নামানো যায়। এই ফিচার্সটা আমি এয়ারপোর্টে যে বাসগুলো চলে, সেই এয়ারপোর্টের বাসও দেখেছিলাম। এইটা হচ্ছে দুর্গাপুর, আর ডান দিকে আসলে গেছে কালিয়াগঞ্জের দিকে। গেট খোলা বন্ধ সব আপনার এখানে কন্ট্রোলে, সব আমার কাছে, সব কন্ট্রোলে। ভেতরে লাইটিং থেকে শুরু করে যা যা আছে সব অপারেট এখানেই হয়। সব আমার কাছে। এটা ব্যাক ক্যামেরা। এই নিউট্রাল, হ্যাঁ। এই ডবল নিউট্রাল। ডবল নিউট্রাল কেন সিস্টেম আছে? এইটার সিস্টেমটা হচ্ছে ভালো একদিকে, এতে কোনো লেখা আছে N2। N2 মানে ডবল নিউট্রাল। Double neutral। এটা সুবিধা কি হয়? ডবল নিউট্রালে গাড়ি সেফটি থাকে ভালো। আচ্ছা, ধরুন এইটা যদি আমি এরকম রেখে চলে যাই, কোনো প্যাসেঞ্জার তো ক্লিয়ারই দিয়ে দিল, গাড়ি গর্ত শুরু ড্রাইভার করবে। খেয়াল করলো, খেয়াল করলো না। রেস গর্ত- বাড়ালো, ফট করে বেরিয়ে গেল গাড়ি। ডবল সেফটি গাড়ির জন্য ডবল নিউট্রাল। সেফটি।
এখানেও হ্যান্ড ব্রেক রয়েছে, ওটা হচ্ছে ভলভোর হ্যান্ড ব্রেক। এটা মাস্ট। বাসের একটা জিনিস খুব ভালো লাগলো, এখানকার স্টাফদের বিহেভিয়ার। এই ধরুন কেউ একজন টয়লেট করবে, ইন্ডিভিজুয়াল প্রচণ্ড টয়লেট পেয়েছে, তা বাস কিন্তু দাঁড়ালো তার জন্য। যেহেতু সকাল অনেকটাই হয়ে গিয়েছে, এতক্ষণ আমাদের শিলিগুড়ি পৌঁছে যাওয়ার কথা, 7:30 বেজে গিয়েছে, বাস লেটে চলছে, এবার সবাইকে টয়লেট যেতে হবে, মানে প্রকৃতির ডাক তো সবার আসবে, তো সেই প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার জন্য কিন্তু বাস দাঁড়ালো বা দাঁড়াবে। আমাদের পরবর্তী বিরতি একদম ডালখোলা গিয়েই হবে। আর আমাদের ড্রাইভার সাহেব বলছেন যে যারা বাসে ট্রাভেল করে অধিকাংশ মানুষেরই একটা ইচ্ছা থাকে যে সামনে বসবো, মানে সামনে বসে ভিউজটা দেখা সত্যি অসাধারণ। দেখুন ভেতরের ভিউজ তো একরকম রয়েছে, আপনি স্লিপারে ঘুমিয়ে পড়লেন, আপনি সাইড দিয়ে দেখছেন, কখনো উপরে দেখছেন, কখনো নিচে দেখছেন, সেটা একটা আলাদা জিনিস। কিন্তু সামনে বসে মানে পাইলটের পাশে বসে এই সামনের যে এত বড় একটা গ্লাস, যে ভিউজ না দারুণ। মানে আমি যদি নিজে কার ড্রাইভ করি সেক্ষেত্রে আমি তো এত বড় গ্লাস কখনো গাড়িতে পাবো না, কাজে আমি কিন্তু এরকম ওয়াইড একটা যে ভিউ সেটা পাবো না দেখতে। এটা কিন্তু একমাত্র ভলভোর সামনেই সম্ভব। আর বিশেষ করে পুজো আসছে, শরৎকাল, যখন আকাশটা আস্তে আস্তে পরিষ্কার হয়ে যাবে না, নীল আকাশ, সাদা মেঘ, গাড়ি চলছে, দারুণ লাগবে। কিন্তু একটা ব্যাপার কি, যেহেতু আজকে সময় অনেকটাই হয়ে গিয়েছে, আমরা দিনের বেলার অনেকটা ভিউ দেখতে পাচ্ছি। অ্যাকচুয়াল দিনের বেলার কিন্তু ভিউ অতটা দেখা যায় না, কারণ এই বাসগুলো সব কিন্তু রাতেই চলে। সকাল 8:38 আমাদের বাস এসে পৌঁছালো ডালখোলাতে। এখানে চায়ের দোকান রয়েছে, সবাই এখানে চাটা খাচ্ছে, আমিও যথারীতি সবারই মতো চা নিয়ে নিয়েছি, চাটা ভালো খেতে। আর সেই সাথে এখানে বাথরুমও রয়েছে, লেডিস এবং জেন্টস যারা বাথরুম যেতে চায় তারা যেতে পারবে। ভেতরে বসেও চাটা খাওয়ার ব্যবস্থা আছে। এখানে বেশি না, এখানে হচ্ছে 10 মিনিটের ব্রেক রয়েছে। ডালখোলা ছেড়ে আবারও পথ চলা। বাস যখন শিলিগুড়ি শহর এসে পৌঁছালো তখন সময় বেলা 11:15। সময় 11:40। এতক্ষণে এসে পৌঁছালো আমাদের বাস। যে বাস পৌঁছার কথা ছিল সকাল 7টার দিকে, সেই বাস পৌঁছালো প্রায় 4 ঘন্টা 40 মিনিট দেরিতে শিলিগুড়ি জাংশনে। রায়পুর ক্রুজারের অফিস, এই অফিসে বসার জায়গা আছে, টয়লেটও আছে, প্রয়োজনে আপনারা কিন্তু টয়লেট ইউজ করতে পারবেন। দক্ষিণবঙ্গ থেকে তো উত্তরবঙ্গ এলাম বাস সফর করে। আপনারা অনেকদিন বলেছিলেন বাস সফর করুন, তো বাস সফরের অভিজ্ঞতা তাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর যাবো হচ্ছে পাহাড়, যে জন্য এখানে আসা, অন্তত একদিনের জন্য পাহাড় যাই, মনটা ভালো হবে, কারণ এক সপ্তাহ পরে আবার দেশ ছাড়তে হবে, তখন বিদেশের পাহাড় দেখবো। আপাতত একটু দেশের পাহাড় দেখে নিই, আর আপনাদেরকে অবশ্যই দেখাবো, সঙ্গে থাকবো। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গের পথে এই ছিল আমার প্রথমবারের জন্য বাস জার্নির অভিজ্ঞতা। শিলিগুড়ি থেকে এরপর রওনা দিলাম বর্ষার পাহাড়ে দিন দুয়েকে ছুটি কাটাতে। কেমন ছিল সেই অভিজ্ঞতা নিশ্চয়ই শোনাবো এর পরের পর্বে। আজ এই পর্যন্তই। আসলে এই মুহূর্তে এমন এক জায়গাতে আছি যেখানে প্রতিদিন ভিডিও এডিট করা কিংবা শেয়ার করা সম্ভব হচ্ছে না। আশা করি এতদিনে জেনে গিয়েছেন সেই দেশের নাম। যারা আমার নিয়মিত দর্শক তাদের উদ্দেশ্যে বলবো, দিন কয়েক অপেক্ষা করুন, আবারও ভিডিও আসবে আগের মতো নিয়মিত। আগে উত্তরবঙ্গের পাহাড়, তারপর চাঁদের পাহাড়।